আপনি তার আগে একটু পরিচয়টা দেন তো, আপনি কোথায় থাকেন, কি করেন? আমার নাম ফারদিন, আমি এ লেভেল স্টুডেন্ট। আমি এ লেভেলে পড়ছেন? আমি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকি। আচ্ছা আচ্ছা। তো আমি বেশিরভাগ সময় মানে এলাকার একটা টিম আছে আমার, যেটাকে আমরা গোস্ট হান্টার নাম দিয়েছি। আমরা তো বিভিন্ন মানে হন্টেড প্লেস গুলোতে আমরা নিজেরাই ভিজিট করি এবং ওইখানে মানে নিজেরা এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি সব জিনিসগুলো। আচ্ছা আচ্ছা। তো তাই আমি কয়েক মাস আগে আমাদের যেই নারায়ণগঞ্জ বন্দরে একটি মন্দির আছে। আচ্ছা। তো আমরা মানে 6 জন মিলে টিমটাকে মেক আপ করেছি। তো আমরা যখনই যেখানেই যাই যে কোনো এক্সপিরিয়েন্স করার জন্য দুটো টিম মানে 6 জন 2 জন করে একটি টিম হয়ে ভাগ হয়ে যায় 3টি টিমে। সেদিন আমাদের সবাই কি আপনার মতো মানে আমার সব ফ্রেন্ডস আমরা মাঝে মধ্যে আর মানে আমাদের অন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করি আমাদের সাথে যাওয়ার জন্য। তারা যদি রাজি হয় তাদেরকে নিয়ে যাই, তাদেরকে আসলে ব্যাপারটা বোঝানোর জন্য, দেখানোর জন্য। কিছুদিন আগে আমার 3টা ফ্রেন্ড, তারা আমার আরেকটি ফ্রেন্ডের নানুর বাড়ি বেড়াতে গেছিল। তো কোথায় সেটা? সেটা মুন্সিগঞ্জ। হ্যাঁ। আচ্ছা। তো আমার ফ্রেন্ডদের ভিতরে আমার কাজিন একজন আছে, সেও আমাদের এই গোস্ট হান্টার টিমে আমাদের সাথে আছে। তো সেদিন ওরা 3 জন ছিল না। তো আমরা ওই মন্দিরটার ব্যাপারে প্রায় আমি মুরব্বীদের কাছ থেকে এবং এলাকার অনেক লোকদের কাছ থেকে শুনে আসছিলাম যে ওই মন্দিরে নাকি 2টো সাপ থাকে। ইভেন রাত্রের বেলা এখানে প্রতি অমাবস্যার রাত্রে। এই মন্দিরটা কি মুন্সিগঞ্জে? না, মন্দিরটা নারায়ণগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জে। আমি বলেছিলাম যে আমার বাকি 3 জন যে মেম্বার আমাদের টিমের, তারা বেড়াতে গিয়েছিল। তো মন্দিরটা নারায়ণগঞ্জে। আমরা অনেক কিছু শুনেছি এই মন্দিরটার ব্যাপারে, যে মন্দিরে নাকি রাত্রের বেলা অনেক ভৌতিক ব্যাপার স্যাপার হয়ে থাকে। ইভেন ওইখানের হিন্দু মন্দির, তো হিন্দুরা বলা বলি করে যে এখানে স্বর্গীয় দেবী এবং দেবতা যারা আছে তারা এখানে এসে নৃত্য প্রদান করে। বাট আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি তারা বলেছে এখানে জিন এবং পরীরা এসে নৃত্য প্রদান করে। আচ্ছা। এখানে যে 2টা সাপ আছে, ওই সাপ 2টা মনে করেন ক্যামোফ্লেজ টাইপ, মানে তারা কালার চেঞ্জ করে বডির মুহূর্তে কালার। মানে আশেপাশের যেই ধরনের এনভায়রনমেন্ট থাকে ওই এনভায়রনমেন্টের সাথে খাপ খেয়ে যায়। ইভেন যদি একটা গাছ থাকে তারা ওই গাছ হয়ে যায়। মানে একটা গাছের যে ফর্মটা থাকে, গাছের যে শেপ থাকে, তারা ঠিক সেই শেপ নিয়ে নেয়। যদি কোনো বেঞ্চ থাকে তারা ঠিক সেম ওই বেঞ্চের উপরে আরেকটা লেয়ার তৈরি করবে। বেঞ্চটার স্থানেই থাকবে, তারা আরেকটা লেয়ার তৈরি করে ওটার উপরে বসে থাকবে। সেটা বোঝাটা খুবই ইম্পসিবল যে এখানে আসলে এটা বেঞ্চ না অন্য কিছু। তো আমি যতটুকু জানি যে ওইখানে প্রতি অমাবস্যা রাত্রের বেলা আকাশ থেকে পরীরা এসে নাচানাচি করে, তারপর জিন আসে। যখন বন্দরের এই ব্যাপারটা আমরা জানতে পারলাম, তো আমরা 3 জন ছিলাম। আমার কাজিন রাব্বি আর আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম ফইরা রাকিব। আমরা সবাই সেখানে গেলাম রাত্রের বেলা। তো এখানে শুধু আমরা যখন গেলাম তখন আমরা দেখতে পেলাম যে সেখানে শুধু আমরা একা না, আরো মানুষ আছে, তারাও ঠিক একই জিনিস দেখতে গেছে। ফার্স্টের দিন আমরা কিছু দেখতে পারলাম না। পরের দিন, সেদিনও অবশ্য রাত চলছিল, পরের দিন রাত্রে ঠিক 3টা বাজে হঠাৎ আমি দেখলাম পুরোটা স্থানে, যেরকম আপনার স্টেডিয়ামে খেলার সময় যে ধরনের লাইট গুলো ইউজ করা ঠিক সেই টাইপের লাইট পুরো এলাকায়, মানে পুরো মন্দিরটা জুড়ে, আর বাইরে কোথাও ওই লাইটটা দেখা যাচ্ছে না। তখন আমরা ওই লাইটটাকে কিছুক্ষণ পরে দেখলাম কিছু অসংখ্য নারী, দেখতে খুবই সুন্দর, তারা এত সুন্দর আমি এখানে থেকে বর্ণনা দিতে পারবো না। হঠাৎ আকাশ থেকে নেমে তারা দেখি সেখানে নাচানাচি করতেছে। কয়টা বাজে তখন রাত্রে 2টা বাজে। কিছু সংখ্যক পুরুষ, কজন? আমরা 3 জন। কিছু সংখ্যক পুরুষ ছিল যারা কিছু ধরনের, আমি সেই ধরনের বাদ্যযন্ত্র আজ পর্যন্ত কারো কাছে দেখিনি, তারা বাজাচ্ছিল কিন্তু আওয়াজ পাচ্ছিলাম না আমরা। আপনারা পাচ্ছেন না, বাট তারা নাচছিল। মানে মনে হচ্ছে যে তারা সেই বাদ্যযন্ত্রগুলোর তালেই তারা নাচানাচি করছে, বাট আমরা সেই আওয়াজটা পাচ্ছিলাম না। তো আমরা একটা গাছের পিছন থেকে অনেকক্ষণ ফলো করি। হঠাৎ আমাদের চোখ যায়, মন্দিরটা আসলে শিব মন্দির, তো মন্দিরে যে শিবলিঙ্গটা আছে সেটার উপরে সাপ 2টো বসে আছে। মন্দিরে যে সাপ 2টো থাকে, সাপ 2টো বসে সেই নৃত্য দেখছে, এবং তার পিছনে অসংখ্য সাপ হবে, হাজার হাজার সাপ হবে, তারাও ঠিক সেই জিনিসটা এনজয় করতেছে। আমরা 3 জনই এই জিনিসটা দেখলাম। যেহেতু বলেছে আমাদের একটা টিম আছে, আমাদের কিছু ইকুইপমেন্ট আছে, যেরকম মাইক, স্পেশাল ক্যামেরা। তো আমাদের ওই দিন আমরা ক্যামেরা নিয়ে যাইনি, আমরা জাস্ট মাইক নিয়ে গেছিলাম। আমরা চেষ্টা করছিলাম যে সাউন্ডটা যাতে আমরা ক্যাপচার করতে পারি অ্যাটলিস্ট। তো অনেক জায়গায় দেখা যায় আমাদের ক্যামেরা কাজ করে না, আমরা তখন সাউন্ডটা ক্যাপচার করার জন্য একটু কাছে চলে যাই। তো কাছে যাওয়ার পরে আমি সেখানে দেখলাম যে একটা সাপ নেই। তো তখন আমার পাশের যে আমার ফ্রেন্ড আছে ফইরা রাকিব, ও বলতেছে এখানে তো আর থাকা যাবো না, এখানে তো একটা সাপ নেই। ও বলছে আমি যতটুকু শুনছি ওই সাপটা নাকি মানুষ খেয়ে ফেলে, তারপর মানুষকে গায়েব করে ফেলে, তুলে নিয়ে যায়। তো তখন আমি একটু ভয়ভীত হয়ে গেলাম যে আসলে এই ব্যাপারটা তো আমিও শুনছি, তো এখানে থাকাটা উচিত হবে। আমরা চলে আসতেছি। ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ লোক আমার সামনে আসলো, এসে বললো বাবা দাঁড়াও। আমরা দাঁড়ালাম। তোমরা
তোমরা কোথা থেকে আসছো? আমরা বললাম যে আমরা এরকম রাতে এখানে আসো না, এখানে আসাটা উচিত না। সো আমরা সেদিন কিছু আর হলো, আমরা বাসা চলে গেলাম। তো পরের দিন আমার ওদের দুজনকে ফেলে আমি মানে এত এক্সাইটেড ছিলাম যে আমার এই ব্যাপারটা আমার যেভাবে ক্যাপচার করতেই হবে, মাইকে হোক আর ক্যামেরা হোক। সেদিন আমি ক্যামেরাও নিয়ে আসছি, প্লাস মাইকও নিয়ে আসছি। আমি বলছি যে অনেক পর্যায়ে আমাদের ক্যামেরা কাজ করে না, সেখানেও ঠিক একই অবস্থা। তো ওইখানে ক্যামেরা কাজ করতেছে না। আমি সেই ধরনের ক্যামেরা আপনি নিয়েছেন? সেটা হলো ইনফ্রারেড ক্যামেরা। I mean infrared images তুলবে, জাস্ট স্পেশালি brought from USA আমাদের এই কাজের জন্য। সবাই মিলেই আমরা ক্যামেরাটা আমাদের আরেকটি ফ্রেন্ডের মাধ্যমে বাংলাদেশে এনেছি। সেদিন আমি ক্যামেরা নিয়ে গেলাম, ইনফ্রারেড ক্যামেরা কিছুই উঠতেছে না, আমার সামনে সব হইতেছে না, আমি ক্যামেরা কিছু উঠতেছে না। তো আমি চিন্তা করলাম আবার আজকে একই কাজ করি। তো আমি পুরোটা মন্দিরের চারপাশে দিয়ে ঘুরে ঘুরে আমি মাইকে মানে সাউন্ড ক্যাপচার করার চেষ্টা করছি, তারা কি বলতেছে, বাট আমি এরকম কিছুই শুনতে পারতেছি না। তো কিছুক্ষণ পরে সেই বৃদ্ধ লোক, আবার সেম বৃদ্ধ লোক আমার সামনে আসলো, আমাকে ডেকে নিয়ে আসলো। মানে মন্দির থেকে সাইডে একটা জঙ্গল টাইপ একটা জাংলা যেটাকে বলে, কিছু আছে গাছ টাছে ভরা। তো সেখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে আবারও আগের মতো সাবধান করলো যে তুমি এখানে আসো না, তোমার এখানে আসলে। আপনি কি তখন একা ছিলেন? হ্যাঁ, তখন আমি একা ছিলাম। আমার হাতে জাস্ট মাইক আর আমার ক্যামেরা। তো আমি অলরেডি যেখানে ফার্স্টে যেখান থেকে আমি ওইখানে মানে ছবি তোলার চেষ্টা করছিলাম সেখানে ফেলে আসছি। তো আমি পরে ওইখানে তো লোকটা আমাকে সাবধান করে দেওয়ার পরে লোকটা যাচ্ছিল, তখন আমি একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করলাম যে লোকটার পা নেই, দুটো পাই নেই লোকটার। কিভাবে তাহলে? সে হাওয়ায় ভাসছে। আমি এই জিনিসটা দেখে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম, আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। এবং কিছুক্ষণ পরেই সেই লোকটা আমার সামনে সাপ হয়ে গেল। আমি ফার্স্টে আমি ভাবতেছি যে আমার নিশ্চয়ই এটা কোনো কল্পনা হতে পারে, কারণ আমি এতক্ষণে এত কিছু দেখছি, ব্রেনে কোনো কিছু ভুল হচ্ছে আমার। কতক্ষণ পরে আবার দেখি সে আবার সাপ থেকে আবার পুনরায় সে বৃদ্ধ হলো, বৃদ্ধ হওয়ার পর আবার সে সাপ হলো। এবং পরের বার মানে লাস্ট টাইম যখন সাপ হলো, সে এমন এক মানে সাপের যে ফেনা বলে, সেই এমন এক ফেনা তুললো যে আমি খুবই আতঙ্কিত হয়ে গেলাম, খুবই ভয় পেয়ে গেলাম এবং আমি সেখানে অজ্ঞান হয়ে গেলাম। তো অজ্ঞান হওয়ার পরের দিন আমি আমাকে ডিসকভার করলাম মেরিনের যে সিকিউরিটি আছে তাদের রুমের ভিতরে। রাত্রে আমি সকালবেলা বললাম আমি এখানে কি করতেছি, আমি তো এখানে ছিলাম। তাহলে হ্যাঁ, আপনাকে রাত্রের বেলা আমরা অজ্ঞান অবস্থায় পেয়েছি, ঠিক আছে, আপনারা ওই মন্দিরের জানলার ভিতরে। আমরা তো রাত্রেবেলা পেট্রোলিং করি, পেট্রোলিং এ আমরা বেরোইছি, তো আপনাকে পাই আমরা মনে করছি লাশ, পরে দেখি আপনি জীবিত, তাই আপনাকে আমরা এখানে নিয়ে আসছি। তো তাদেরকে আমি বিস্তারিত বললাম যে এরকম হয়েছে। তারাও জানে যে এখানে এরকম হয়, তারাও বিশ্বাস করলো। তো আমি বললাম যে আমার একটা ক্যামেরা আছে, আমি ক্যামেরাটা আমার আনতে হবে। তো তারা আমার মাইকটাও পাইছিল, আমাকে ফেরত দিয়েছে যে ভাই আপনার সাথে এটা পাওয়া গেছে। তো পরে আমি ক্যামেরাটা যে দেখলাম, আমার ক্যামেরাটা তখন ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। বাট এটলিস্ট আমার যে সিডিটা যে ক্যামেরা রেকর্ডিংটা আমি পাইছিলাম। এবং পরে আমি দেখতে পারলাম যে ক্যামেরাটা অটোমেটিক অনেক উপরে চলে গেছে, ক্যামেরাটা উপর দিকে তারপর উপর দিকে নিয়ে যাওয়া হয়েছে, আর ওইখান থেকে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, ওইটা ওই রেকর্ডে ছিল এটা? আপনার কাছে কি এখনো সেই ক্যামেরাটা কিংবা রেকর্ডার কি আছে? হ্যাঁ, রেকর্ডারটা আমার কাছে আছে আমার বাসায়। আচ্ছা, আর ক্যামেরা ওটা নষ্ট হয়ে গেছে, পরে আমাদের আরেকটা ক্যামেরা আনতে হয়। তো পরে যা হলো, আমার বাকি সেই সবাই যখন একসাথে হলাম, তো সবার সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে দেখ আমরা তো এখানে গিয়েছিলাম, ফার্স্টের দিন দেখতে পারছি, পরের দিনে দেখে রাখি আমি গেছি। যেহেতু আমি টিম লিডার, তো আমাকে আর ওরা এত প্রশ্ন করে নাই যে একা কেন গেছো বা কি আসে বিষয়। তো পরে আমি ওদেরকে মানে ফুল বিস্তারিত বললাম আমি এইভাবে আমাকে পাওয়া গেছে। এদিকে আমার বাসায় যখন আমি সারা রাত বাসায় যাইনি, তখন তো তারা বুঝতে পারছে আমি এইরকম একটা অ্যাডভেঞ্চারে গেছি। তো বাসায় খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, আমার বাবা অলরেডি পুলিশ ইনফর্ম করে ফেলছে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। বাসায় আসি সকালবেলা, আমার বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মা কান্নাকাটি শুরু করে দিয়েছে যে তুমি সারাত করেছিলা। তখন আমি বললাম এরকম। তখন বাবা বললো যে আসলে তোমরা যেগুলা করো এই বয়সে, এটা তো খুবই রিস্কের একটা ব্যাপার, তবুও সাবধানে থাকো। আর আরেকটা জিনিস, আমি সিলেটে আমি জায়গাটার নাম বলবো না, সেখানে একটি জায়গা আছে যেখানে মনে করেন একটি শ্মশান, একটি খ্রিস্টানদের কবরস্থান এবং মুসলমানদের কবরস্থান। একটি লোক, সমাজসেবী একটি লোক, খুবই বড়, তার নাম বলবো না, তিনি দান করে দিয়ে গিয়েছিলেন, কারণ তার কোনো সন্তান ছিল না। সেই বিধায় সে এই সম্পত্তিটা মানে 3টা ধর্মের ফিউনারাল কাজের জন্য দান করে দিয়ে গেছেন। তো আমরা এটা কি সিলেট শহরেই নাকি সিলেট গ্রাম অঞ্চলের দিকে সিলেটের ওই প্লেসটা খুবই হন্টেড, ওইখানে খুবই মানে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো আমরা খবর পেয়ে, আমার সিলেট আত্মীয় বাড়ি আছে, তাদের বাসায় অবস্থান করে আমরা সেখানে যাই বেড়াতে। তো আমরা যেহেতু বলেছিলাম আমরা 6 জন, ঠিক আছে, আমরা এর মধ্যে আরেকজন আছে বাপ্পি আমাদের সাথে, ও খুবই সাহসী। যে কোনো অ্যাডভেঞ্চার আমরা যাবো, যে কোনো স্থানে যাবো, সবার আগে ও একাই চলে যায় এখানে আমাদেরকে ফেলেই দেখতে আসলে এখানে কি।
যেহেতু ওর নানুর বাড়িতে সবাই গিয়েছিল, খুব বেশি উৎসাহী। হ্যাঁ, ও খুবই বেশি এক্সাইটেড থাকে সবসময়। যখন আমরা সিলেটে পৌঁছালাম, আমাদের কিছু রুলস আছে যে আমরা ফার্স্ট অফ অল ইনফরমেশন কালেক্ট করবো, এখানে কি ধরনের ঘটনা ঘটে, তারপর কারো আজ পর্যন্ত কোনো নিহত বা আহত হয়েছে কিনা, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। তো এরকম সব ধরনের ইনফরমেশন আমরা কালেক্ট করে আগে আমরা প্রিন্ট আউট বের করে সবার কাছেই করি। তো আমরা 6 জন, আমরা 3টা টিম করি, 2 জন করে। তো যেদিন আমরা যাবো 3টা টিম করে, এক একজনের কাছে, প্রতিটা টিমের কাছে একটা ক্যামেরা, একটা রেকর্ডার প্লাস মাইক। তো আমরা ফার্স্টে শুরু করলাম, 2 জন গেল খ্রিস্টানদের কবরস্থানের ভিতরে। আমি আর পিএল নামে আরেকজন আছে আমার ফ্রেন্ড, আমাদের টিম মেম্বার, ও আর আমি গেলাম শ্মশানের ভিতরে। আর ফয়রা রাকিব আর রাব্বি গেল হলো গিয়ে মানে মুসলমানদের কবরস্থানের ভিতরে। তো ফার্স্টের দিন আমরা এরকম কিছুই দেখতে পারিনি। এরকম করে 1 সপ্তাহ গেল, আমরা খুবই চেষ্টা করতেছি কিছু একটা দেখার জন্য। তো 8ম দিনে, 8 নম্বর দিনে আমি তখন, আমাদের প্রতিদিন টিম মেম্বার চেঞ্জ হচ্ছে রেগুলারলি। সেদিন আমার সাথে ছিল পিএল। তখন আমরা কবরস্থানে, আর বাকিরা মানে লোকেশনে চেঞ্জ, কবরস্থানে। তো হঠাৎ পিএল মানে ওর কি জানি হলো, ও বলতেছে দোস্ত আমার তো এমার্জেন্সি, আমার টয়লেটে যেতে হইব, তুই একটু থাক, আমি একটু ম্যানেজ কর, আমি আসতেছি। তো ও চলে গেল। তো এর মধ্যে আমি ফার্স্ট অফ অল আমি অন্ধকারের মধ্যে দেখতেছি যে আমাদের আরো 2 জন টিম মেম্বার ওরা এখানে চলে আসে, বাপ্পি আর ফয়রা রাকিব। তো আমি তখন বাপ্পিকে জিজ্ঞেস করলাম, কি রে বাপ্পি তুই এখানে কি করস? তো বাপ্পি আমাকে কোনো অ্যান্সার দিতেছে না অন্ধকারের ভিতরে। তো আমি ফার্স্টে ভাবলাম ও হয়তো কিছু একটা দেখছে। আমি যেহেতু ফার্স্টে বললাম ও সবসময় এক্সাইটেড থাকে, কারণ ওইসব জিনিস দেখতে চুপচাপ থাকে এবং নিজে এটাকে অবজার্ভ করে। এবং ইভেন এমনও কিছু জায়গায় গিয়েছিলাম, ও নিজেই যে একটা মনে করেন খুবই ভৌতিক একটা ব্যাপারের সময় ও নিজেই যে ওইখানে যে মনে করেন ওটার উপর আক্রমণ করে বসে। তো ও তাই চুপচাপ হয়ে রয়েছে, অন্যদিকে তাকিয়ে আছে। আমি ভাবছি ওর মনে হয় নিশ্চয়ই কিছু দেখছে। তো আমি ওকে ডাক দিলাম, কি রে বাপ্পি কি করস? কোনো অ্যান্সার দিতেছে না। আমি রাকিবরে বললাম, রাকিব ফয়রা তুই কি করতেছিস এগুলো, এখানে কি করস? তোদের তো কাজ ওইখানে শ্মশানে, তোরা তো এখানে থাকার কথা না, এখানে তো আমরা। ওরা কোনো অ্যান্সার দিতেছে না। তো যেই মুহূর্তে আমি সামনে যাই, ওরাও আমার থেকে সামনে যায়, আমি সামনে যাই, ওরা আমার থেকে সামনে যায়। তো আমি কবরস্থানটা পেরিয়ে অলরেডি আমি অনেক দূরে চলে আসছি, ওদেরকে ফলো করতে করতে একটা ফাঁকা মাঠের মধ্যে চলে আসছি, ওইখানে বাঁশ ক্ষেত। তো হঠাৎ মানে আমার চোখের পলকে তারা নাই হয়ে গেল, আমি আর তাদেরকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে আমি হঠাৎ আমার কেন জানি মনে হলো আমার পিছন থেকে গরম একটা নিঃশ্বাস আসতেছে। আমি যখন পিছিয়ে ঘুরে দেখলাম কালো রঙের খুব বড় 4টা ঘোড়া আমার সামনে দাঁড়ায় আছে। তারা মানে এতই বড় ঘোড়াগুলো, মানে খুবই বড়, তাদের চোখগুলো খুবই লাল এবং রাত্রের বেলা তাদের চোখগুলো যেরকম ডিম লাইটের যেরকম আলো সেরকম ভাবে চলছে। আমি দেখে আমি খুবই ভয়ভীত হয়ে গেলাম যে আসলে এটা কি। কতক্ষণ পরে ঘোড়াগুলো মানে আমার সাথে একটা তাবিজ ছিল যেটার ভিতরে আয়াতুল কুরসি এবং সূরা ইয়াসিন এনে লিখে লাল কালি দিয়ে জাফরান কালি দিয়ে লিখে ভরা ছিল। তো আমার যতটুকু মনে হলো আমার কাছে তাবিজ আছেই, তো ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো আবার আমার কোনো ক্ষতিও করলো না। আমার পাশ দিয়ে ঠিক সে মাঠে দৌড়ে চলে গেল, সামনে যে ফাঁকা মাঠ, ওই ফাঁকা মাঠে চলে যে ঘোড়াগুলো আকাশ উড়ে শুরু করছে। আকাশে উড়ে 4টা চারদিকে চলে গেল এবং একটা ঘোড়া জাস্ট মাঝখানে মানে সেন্টারের মধ্যে 360 ডিগ্রি যে অ্যাঙ্গেলের ভিউটা, ওইখানে যে সেন্টার পয়েন্ট ছিল, একটা ঘোড়া ঠিক ওইখানে উড়ে গেল। কতক্ষণ পরে দেখলাম বাকি ঘোড়াগুলো আবার ঠিক তার দৌড়ে এসে তার মধ্যে মিশে গেল এবং সে আরো বড় আকার হয়ে ওইখান থেকে অদৃশ্য হয়ে গেল। ওইখান থেকে ঘোড়াটা অদৃশ্য হওয়ার পরে আমি দৌড়ালাম। আমি দৌড়ে যেভাবে পারলাম, এখানে যেহেতু বললাম মাঠটা ছিল ধানের ক্ষেত, অ্যাকচুয়ালি মাঠটা কি ধানের ক্ষেত, মাত্র ধানটা কাটা হয়েছে কিছুদিন, মানে শীতকাল, জায়গায় কাদার মধ্যে পড়ে গেলাম। আমি আবার সেই মানে কাদার পড়লে তো মনে করেন মানুষ একটা ফ্রিকশনে আটকে রাখে, তো ওই ফ্রিকশনটা আমাকে খুব জোরে আটকে রাখতেছিল। তখন আমার এমনই ভয় পেয়ে গেছিলাম যে আমার মনে হচ্ছিল যে ওরাই আমাকে, ওই ঘোড়াগুলো আমাকে মনে ধরছে। আমি কাদা থেকে, আমার ভিতরে শর্ট প্যান্ট ছিল, আমি আমার জিন্সের প্যান্ট ওইখানেই বেল্ট খুলে আমি ওই প্যান্ট থেকে বেরোয় আমি দৌড়। আপনার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, পরে আমার বন্ধুদের আমি যখন দৌড়াই, আমার কাদা মাখা, আমি যখন দৌড়ে আসছি, আমার বাপ্পি যার কথা বললাম ও শ্মশানের ভিতরে ছিল। আমি শ্মশানের ভিতরে দৌড়াই যখন আসছি, ওরা নিজেরাই ভয় পেয়ে গেছে, মনে করছে আমরা কিছু একটা দেখছি। ওরা নিজেরাই ভয় পেয়ে গেছে। আমি কাদা মাখা, ইনফ্রারেড ক্যামেরাতেও মনে করেন আমার শরীরের নর্মাল টেম্পারেচারটা উঠতেছিল না, কারণ যেহেতু কাদা, পুরো শরীরে কাদা মাখা ছিল। তো আমাদের নর্মাল যে হিউম্যানের যে মানুষের যে পিকচারটা উঠে, সেই পিকচারটা আসতেছিল না। ওরাও ভাবছে আমরা নিশ্চয়ই কিছু দেখতে পারছি। আর আমরা ওয়াকিটকি ইউজ করি, তো সবাইকে খবর দিলাম আমরা পেয়ে গেছি। আমার ওয়াকিটকি আমার প্যান্টের সাথে ওইখানেই পড়ে গেছে। এর মধ্যে পিএলডেল সবাই দৌড়ে আসলো, দৌড়ে আসা মনে করতাম নিশ্চয়ই কিছু একটা পাইছি। পর সামনে এসে দেখে আমি হাঁপাইতেছি। তখন ওরা বললো যে কি হয়েছে? আমি তখন বললাম মন তুই যে তখন চলে গেলি, তখন আমি দেখলাম বাপ্পি আর ফয়রা রাকিবকে এখানে। তো তখন বললো আমি কই চলে গেলাম, আমি তো তোর
সাথেই ছিলাম। আমি তুই না বললি আমারে যে আমি পোশাক পরেছি আমার এমার্জেন্সি ধরছে, তখন ও বললো যে কই আমি তো এরকম কিছু বলি নাই, তুই তো বললি, তুই দাঁড়া আমি আসতেছি। ও, তার মানে হচ্ছে আপনার যে দুই বন্ধুর কথা বললেন যে আসছে, ওরা আসলে অন্য কেউ ছিল। আর আমি যেটা বললাম, পিএল আমাকে বলে গেল যে আমার এমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে, বা আমি একটু সাইডে থেকে আসি, আমার একটু হালকা হতে হবে। বাট ওর সাথে যখন দেখা হলো, ও বললো যে আমি এটা বলি নাই, আমি নাকি ওকে বলছি যে তুই দাঁড়া আমি একটু সামনে থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা। তো পিএল আমাকে এটা বললো, যখন ও আমাকে বর্ণনাটা দিল তখন আমি তখন নিজেই কনফিউজ হয়ে গেলাম, আমি তো এই কথাটা বলতেই পারি না। আর আমার একেবারেই মনে আসতেছে না যে আমি এই কথাটাকে বলছি। আর আমাদের রেকর্ডার তো চালু, তখন রেকর্ডার অন করলাম, পিএল এর কাছে যে রেকর্ডারটা ছিল, মাইকের রেকর্ডার, ওইখানেও আমি শুনলাম যে আমি বলছি যে তুই একটু দাঁড়া আমি ওইখানে সামনে থেকে একটু দেখে আসি। আমার নিজেই আমি কনফিউজ হয়ে গেছি। আপনাদের ওই রেকর্ডারে কি যেই দুইজন বন্ধুর রূপ ধরে এসেছিল তাদের কোনো ভয়েস কি রেকর্ড করা হয়েছে? তারা একদম, আমি তো আপনাকে বললাম, তারা একদম স্তব্ধ হয়ে গেছে অন্ধকারের ভিতরে। বাপ্পি একটা ব্রাউন কালারের জ্যাকেট পরা ছিল, লেদারের, ঠিক সেম জ্যাকেট, সেম ফেস, সেম শুজ, বাট কোনো কথাবার্তা কিছুই ছিল না। রাকিব সেম স্নিকার্স, সেম টি শার্ট আর সেম ব্লেজার। তো ওখানে কি আর কিছু ঘটেছিল ওখানে? হ্যাঁ, ওখানে আমরা এখান থেকে আমি আপনাকে বলেছি যে জাফলং এর ব্যাপারটা বলি। আমরা জাফলং এর একটা ব্যাপার শুনতে পারি, শোনার পরে আমরা সবাই মিলে, টিম মেম্বার মিলে, আমি খুবই ভয়ভীত হয়ে যাই। তো আমি আর ওইখানে মানে আমার এক সপ্তাহ প্রচন্ড পরিমাণে ঠান্ডা থাকে, আমার ডাক্তার, তারপর মনে করেন এতে মনে করেন আমাদের এক সপ্তাহ ওয়েস্ট হয়ে যায়। আমি ঠান্ডা থেকে ভালো হওয়ার পরে আমরা জাফলং এর দিকে রওনা দিই। আমরা শুনলাম যে জাফলং এর রাত্রের বেলা এখানে নদীর পাড়ে যে এরকম অনেক কিছু হয়। তো আমরা সবাই 6 জন এখানে গেলাম। তো আমরা যাওয়ার সময় আমরা শুনছি যে এখানে ফিশিং রড দিয়ে মানে রাত্রের বেলা মাছ ধরলে নাকি অনেক কিছু দেখা যেতে পারে। তো আমরা ফিশিং রড তো 3টা ম্যানেজ করতে পারছিলাম, আর বাকিগুলা বসছি। যেটা ফিশিং রড মিন্স you mean that rod to catch fishes, huge fishes. কেমন এটার আকারটা? যেমন ওটা টল হবে 5 থেকে 6 ফিটের মতো টল, আর খুবই চিকন হবে রডটা, ফুললি মেটালের। হ্যাঁ, আর ওটা হুইল যুক্ত, ফিশিং হুইল, এটা তো হুইল যুক্ত, বাট ওটা হুইলটা আপনার অটোমেটিক, আপনি ট্রিগার আছে, প্রেস করার সাথে সাথে যে কোনো ধরনের মাছক এটাকে টেনে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। তো আমার 3টা ম্যানেজ করতে পারছি, বাকিগুলো বড়শি, যেটা বলে গ্রামে বড়শি দিয়ে, যেটা দিয়ে মাছটা ধরে, ছিপ, তো সেটা ম্যানেজ করলাম। তো আমি তো ছিপ দিয়ে একেবারে ধরতে জানি না, বাট আমার বাকি ফ্রেন্ড গুলো সবাই জানে মোটামুটি। আবার রাব্বি ও আবার এটা ইউজ করতে জানে না। তো আমরা ওই ফিশিং রডটা নিলাম আমরা 2জন, আর বাকি 4 জনে ওই একটা ফিশিং রড আর বাকি সিপ গুলা কন্টিনিউ করে নিল। মাছের মেন খাবার হচ্ছে সয়েল ওয়ার্মস গুলা, যেগুলো আছে গার্ডেন ওয়ার্ম। তো ওই ওয়ার্মস গুলো ওদের লাগে মেন খাবার মাছেদের। তো আমরা সারাদিন গার্ডেন ওয়ার্ম কালেক্ট করে শোনার পর খাওয়া দাওয়া করে আমরা রওনা হয়ে গেলাম জাফলং এর দিকে। তো জাফলং এর দিকে রওনা হওয়ার পর এখানে যে নদীটা আছে পাহাড়ের সাইডে, আমরা ঠিক সেই নদীর পাড়ে অবস্থান করলাম গাড়ি নিয়ে। আমরা তো গাড়ির রিয়ার গ্লাসটা, গাড়িটা উল্টা দিয়ে ঘোরানো, রিয়ার গ্লাসের পিছনে 2টা ক্যামেরা আর আমাদের সাথে একটা ক্যামেরা। রিয়ার গ্লাসের 2টা ক্যামেরা ছিল ইনফ্রারেড, আর সামনে যে ক্যামেরাটা ছিল আমাদের ভিডিও ক্যামেরা, নর্মাল যে ক্যামেরাগুলো আমরা ইউজ করি সেই ক্যামেরা। তো আমরা সবাই ক্যামেরাতে কথা বলতেছিলাম, তো সবাই ফান করতেছিলাম। তো আমরা মাছ ধরতে বসে পড়ছি। তো আমি একটা মাছ ধরতে পারি নাই। আর তখন বাজে রাত্রে, না সন্ধ্যার পর আমরা যেতে আমাদের এখানে বেজে গেছিল রাত্রে 10:30টার মতো। তো রাতের অন্ধকারে, হ্যাঁ অন্ধকারে, কারণ দিয়ে মাছ ধরাটা একটু অন্যরকম। হ্যাঁ, আমরা যতটুকু জানি ওইখানে শুনছি যে এখান থেকে সিপি কিছু দেখতে হলে ওই সিপ বা হুইল বা রড, ফিশিং রড বা এরকম টাইপের কিছু দিয়ে মাছ ধরতে হবে। যদি জাল দিয়ে ধরি এরকম কিছু আমরা দেখতে পারবো না, আমরা যতটুকু শুনছি। আর আপনারা শুধু মাছ ধরার ট্রাই করছেন। ওইটা হলে পাহাড়ি নদী, তো এখানে জাল দিয়ে ধরাটা খুব টাফ, কারণ পাথরে ভরা। তো সিপ দিয়ে ধরাটা আর কি বেস্ট। তো আমার পাশে ছিল ফুয়া রাকিব, ও প্রায় একটা ব্যাগ ভরে ফেলছে মাছ দিয়ে, ছোট ছোট মাছ দিয়ে ব্যাগ ভরে ফেলছে। তো ওর সাথে আমি জিত কইরা আমি ওর সাথে ওর উপর খুবই মেজাজ খারাপ হয়ে গেছে, এতগুলো ধরছে, আমার জেলাস ফিল হয়ে গেছে, এতগুলো মাছ ধরছে, আমি একটাও ধরতে পারিনি। তো আমি করতেছিলাম কি, কতক্ষণ পর আর একটা করে মাছ নিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম আবার পানিতে, যে এতগুলো ধরছে আমি ধরতে পারি নাই আর আমি মাছ ছেড়ে দিব। তো এরকম করতে করতে ডিসকভার করছে যে একটা করে মাছ ধরে আর আমি ওগুলো দ্বারা ছেড়ে দিই, আর নাহলে করে কি আমার সিপের মধ্যে লাগে, আমি উঠাই আবার পানিতে ফেলা, আবার উঠাই আবার আমার ব্যাগে পড়তেছি। ওইটা ডিসকভার করে আমার ঘোষণ শুরু করে, যে আমার কাছ থেকে শর্ট দূরে যায়। তো আমি দূরে গেলাম। তো কতক্ষণ পরে হইলো কি, ও 2টা ব্যাগ অলরেডি ভরে ফেলছে মাছ দিয়ে। ও একটা করে টেপ ওয়ার্ম লাগায় আর ওটা পানির মধ্যে ফেলায়, আর মনে করেন যখন টান দেয় মাছ উঠে আসে। ও 2টা ব্যাগ ভরে ফেলছে। কতক্ষণ পরে ও
পাশে চেয়ে দেখে ওর ব্যাগ নেই। এক সিরিয়ালে বসে মাছ ধরছিলাম, ও দেখে ব্যাগ দুইটা নাই। তো দৌড়ে আমার কাছে এসে বলে আমার ব্যাগ দে মাছ। আমি বললাম মেম তোর ব্যাগ মানে? ব্যাগ দে। তখনই একটা মেয়ে মানে খুবই সুন্দর করে হাসতেছে, মাছের ব্যাগ লাগবে আমার কাছে আসো। তো তখনই আমরা সাথে সাথে আমি তার পাশে তাকানো শুরু করলাম, কি বললো বা কে হইতে পারে। তো আমরা কিছুই পাইলাম না। তো সবাই একটু ভয় পেয়ে গেলাম, টেন্সড হয়ে গেলাম। তো সবাই গাড়ির ভিতর ঢুকলাম। গাড়ির ভিতরে যাতে সেই মাছের ব্যাগ দুইটা গাড়ির ভিতরে, কিন্তু গাড়ি আমরা লক করে, ঠিক আছে, আমাদের ড্রাইভ আমরা নিজেরাই করি। তো আমরা গাড়ি লক করে আমরা কিন্তু মাছ ধরতে বসলাম, যে এই গাড়ি লক করে কিন্তু মাছের ব্যাগ গুলা ভিতরে। আর প্রচন্ড বাজে রকমের মাছের গন্ধ ছুটে গেছে গাড়ির ভিতরে। আমরা এয়ার ফ্রেশনার দিয়ে বায়ুটাকে পরিষ্কার করলাম। তো ব্যাগটাকে খুলে দেখি ব্যাগের ভিতর, আপনি বিশ্বাস করবেন না, ব্যাগের ভিতর সব মানুষের হার্ট এরকম বিট করতেছে, ঠিক এই টাইপের কিছু বস্তু সব একসাথে বিট করতেছে, আর ব্লাড বেরোইতেছে ওগুলো থেকে। এই সিন দেখে সাথে সাথে রাকিব অজ্ঞান হয়ে গেল। জাস্ট ইসে বাপ্পি ও, আমি বললাম ও সবসময় এক্সাইটেড থাকে, ও ব্যাগের ভিতরে হাত ঢুকাই দিছে। ও হাত ঢুকে গুলো কি দেখবে, ও যতই হাত ঢুকায় উঠায় ততই মানে যখনই ওইখান থেকে ওই জিনিসটা উঠায় তখনই ও উঠে দেখে মাছ হয়ে যাচ্ছে। আর আমি তো কোনো কথাই বলতে পারতেছিলাম এই সিন দেখে। তো বাপ্পি গুলো হাত দিয়ে উঠে আর মাছ হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম এই জায়গায় আর থাকা যাবে না। তো আমরা পরে পিএল যে ছিল ও করলো কি, গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, গাড়ি স্টার্ট হইতেছে না, গাড়ির ভিতরে কোনো লাইট চলতেছে না, গাড়ির কোনো কিছুই কাজ করতেছে না। তো আমরা ভাবলাম ব্যাটারি হয়তো এখন প্রবলেম হতে পারে, গাড়িটাকে ধাক্কা দিয়ে স্টার্ট হয়ে যাবে। আমি তো অলরেডি আমাদের দুজন সেন্সলেস হয়ে গেছে, তাদের কোনো সেন্স নেই। তো আমরা এখন ভয় লাগতেছে, আমরা নামবো না। চিন্তা করলাম সাহস করে আসি, আমরা দুজন নামি মেরে দিলাম, আর বাকি তুই এই গাড়িটাকে ঠেলবি। আমি একজনের নাম বলি নাই, ওর নামটাও বলতে না করছে, ওর নাম বলবো না। ও তৃতীয় জন, মানে ও আমরা তিনজন নামি, তিনজন গাড়ির ভিতরে, বাকি গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে, আমরা ধাক্কা দিয়েছি। এর মধ্যে কিছু সংখ্যক মানে ছোট ছোট প্রাণী, গায়ে প্রচুর লোম, মাথা নেই, তাদের চোখ একটা করে চোখ বুকের মধ্যে, এই নদী থেকে উঠে আসতেছে আমাদের দিকে দৌড়ে আসতেছে। তো আমি এই সিন দেখে আমরা খুবই ভয় পেয়ে গেলাম। আমার সাথে সাথে আবার গাড়ির ভিতরে ঢোকার পরে আমরা সারা রাত মনে করেন গাড়ির ছাদের উপরে মনে করেন কেউ ইটা ফেলতেছে, মনে হইতেছে কেউ পাথর মারতেছে, আবার মনে হয়েছে শিলা বৃষ্টি যেটা হয় সেরকম কিছু হইতেছে। আমরা সারা রাত গাড়ির ভিতরে মনে করেন গাড়ির ভিতরে কিছু কাপড় ছিল আমাদের, ওগুলো আমরা জানলা টানলা কভার করে রাখি যাতে আমাদেরকে না দেখতে পারবো। আর পিছের যে ক্যামেরাগুলাতে আমরা চেষ্টা করতেছিলাম যতটুকু পারি এটা রেকর্ড করতে, এটা উঠানোর। বাট একটা ক্যামেরাতে একটা জিনিসই যেহেতু উঠছে, বাকি মানে দুইটা ক্যামেরা ছিল, আমি বললাম রিয়ার গ্লাসের পিছনে, একটা ক্যামেরাতে জাস্ট ওদের একটা জাস্ট একটু সাইজটা উঠছে কোন রকম। তাও প্রায় 3 ঘন্টা পরে, আমরা প্রায় তখন রাত্রে 3টা বাজে গেছে, এরকম চলতেছে, গাড়ি ধাক্কাইতেছে, গাড়ি পিছন দিক থেকে একবার তুলে ফেলতেছে, নামাইতেছে, এরকম অবস্থা। আর আমি তো অবস্থা খুবই খারাপ, আমি অনেক ভয় পেয়ে গেছি। তো বাপ্পি শেষে খুব সাহস করে আমাদের গাড়ির একটা মানে ইসলামিক একটা বই রাখছিল, আমি ওই ইসলামিক বই আমরা সবাই অল টাইম সাথেই রাখি, আমার সাথে ইভেনও আছে, আপনি এখনো নিয়ে বলছেন। আমি ওইখান থেকে বইটা বের করে ও সূরা ইয়াসিন পাঠ শুরু করে দিল। ও আবার খুবই সুন্দর মানে কোরআন তেলাওয়াত করতে পারে, খুবই সুন্দর ভাবে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলো। যে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলো, সব ধরনের কার্যকলাপ বাইরে থেকে বন্ধ হয়ে গেল। আমি দেখলাম যে ছোট বানর টাইপ প্রাণীগুলো দৌড়ায় সব নদীতে নামতেছে, এবং আমাদের গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে গেল, লাইটটা জ্বলে গেল। তখন আমরা ওইখান থেকে 85 থেকে 90 মতো গাড়ি চালানো শুরু করছে। আমরা সামনে যখন যাচ্ছিলাম তখন আমাদের একটা পরিস্থিতির সামনে হঠাৎ একটা গাছ চলে আসে, আর আমরা গাছের একটা স্পিরিটের যেমন ওয়াল ভেদ করে যেতে পারে, আসতে পারে, ঠিক গাছটাকে আমরা ঠিক সেভাবে ভেদ করে চলে গেছি। ফার্স্টে তো মনে হচ্ছে আজকে আমরা সবাই শেষ, অ্যাক্সিডেন্ট হবো, গাছ এসে পড়ছে সামনে, মানে গাছটা আকৃতিটা দেখা গেছে, বাট গাছটা পাশে থেকে সামনে চলে আসছে। আমরা গাছটাকে ভেদ করে চলে গেলাম। পরে দিকে একটা মেয়ে হঠাৎ করে হাঁটতেছে, হঠাৎ করে লাফ দিয়ে মানে প্রায় 100 হাত দূরে আমাদের, আমরা দেখতেছি গাড়ির লাইটে, ও ঠিক আছে ব্লু কালারের শাড়ি পরা, 100 হাত দূরে এখান থেকে লাফ দিয়ে আমাদের গাড়ি ছাদের উপরে এসে পড়লো। আবার কতক্ষণ পরে নাই হয়ে গেল। পরে আবার ওই যেই বানর টাইপ প্রজাতির প্রাণীগুলোর কথা বললাম সেগুলো আবার দেখি সামনে, পরে এগুলো নাই হয়ে গেল। তো আমরা এইভাবে প্রায় অনেকক্ষণ, প্রায় আমরা তখন জাফলং মানে টুরিস্ট পয়েন্ট যেটা আছে সেখানে চলে আসছি। আর এর মধ্যে একটা জিনিস হয়েছে, এই কিলোমিটারের যে মিটারটা থাকে, মাইলেজ মিটার, ওইখানে দেখলাম যে আমরা 4 মাইল
যত মানে 4 মাইল পার করলে আমরা 8 মাইল পিছনে চলে যেতেছি। এটা দেখতেছি যে আমাদের এইমাত্র দেখলাম মিটার যেমন এততে আছে, আর একটু পরে দেখি আবার পিছনে চলে গেছে, আবার সেম প্লেস। তো আমরা খুব কষ্টে মানে যেখানে টুরিস্টরা বেশি থাকে, টুরিস্ট পয়েন্ট, ওইখানে চলে আসি। তো এখানে আসার পরে কোন রকম হাঁপাইতে থাকি, বাকি সবাই তো সেন্সলেস। তাদেরকে টাইনা টুইনা এখানে একটা ছোটখাটো একটা লজে উঠি। আজান দেওয়ার পর একটু স্বস্তি পাই যে না, আজান দিচ্ছে, এখন আর এগুলাতে কোনো প্রবলেম হবে না। আমরা সূর্যোদয় হয়, ওরা সেন্সলেস হয়ে থাকে প্রায় 4 দিন, দুজনেই প্রায় 4 দিন সেন্সলেস হয়ে থাকে। ফজর আগে স্পেশালি ওর অবস্থা খুব খারাপ ছিল। তো এই কাহিনীর পরে আমাদের টিমটা স্প্লিট আপ হয়ে যায়। আমাদের রাকিব ও খুবই ভয়ভীত হয়ে যায়, ও ওমান চলে যায়। আর ওই কাহিনীর পরে আমার কিছু যেরকম আমি রাত্রের বেলা আমি স্বপ্নে দেখতাম একটা মহিলা আমার সামনে এসে আমাকে বলতেছে যে তুই আমাকে 7টা খাসি জবাই করে দিবি, নাহলে তোর মেরে ফেলবো। বাট আমি আল্লাহকে ভয় করি। যদি আল্লাহর ভয়টা নিজের ভিতরে বেশি রাখেন তাহলে এদেরকে আর আপনি ভয় পাবেন না। এখন ইদানিং আমার যে প্রবলেমটা হয় যে আমি একটা ফ্রেন্ডের সাথে আড্ডা বসে আছি, নদীর পাড়ে যে বসে থাকি, তো একজনের থাপ্পড় মারি মাঝে মধ্যে। তো আমাকে এরকম কেউ একজন থাপ্পড় মারে, আমি এটা ফিল করি। মানে ওরাও আমার সাথে ঠিক একই রকম ফাইজলাইন করে ওই সিলেটের কাহিনীর পরে। শুধু আমি না, আমার আরো কয়েকটা ফ্রেন্ডের সাথে এই অবস্থাটা হয়। আর আপনাকে আমরা দেখতেই পাচ্ছি যে একটু আগেও আমরা দেখলাম আপনার কাছে এখনো আয়াতের বই আপনি নিয়ে চলেন সাথে কখনো যদি। তো যাই হোক, আমরা একটু মানে কখনো কখনো কেউ আছে যে চলার পথে না চাইলেও এই ধরনের ভৌতিক ঘটনার মধ্যে পড়ে যায়। আবার আপনাদেরকে আমরা দেখলাম যে আপনারা ভূতের পিছনেই ঘুরে বেড়াচ্ছেন।